ঘটনাটি 1997 সালে নরসিংদী জেলার মদনপুর গ্রামের একটি নির্মাণাধীন ব্রিজের পাইলিং কাজকে কেন্দ্র করে। মদনপুর গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া একটি খালের উপর নির্মিত হতে যাচ্ছে ব্রিজটি, যার পাইলিংয়ের কাজ পেয়েছিলেন জাফর ব্রাদার্সের এমডি আলম সাহেব। খালের একটু সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দিই, ঘটনাটি হয়তোবা তাহলে ভালোভাবে বোঝা যাবে। খালের এক প্রান্তে বদনপুর গ্রামের খেয়াঘাট ও অপর প্রান্তে বদনপুর গ্রামেরই শ্মশানঘাট। আলম সাহেবের তত্ত্বাবধানে পাইলিংয়ের সম্পূর্ণ কাজ ও ইন্সপেকশনের দায়িত্ব দেওয়া হয়েছিল আমার বন্ধু মোস্তফা কামালকে, আর ঘটনাটি তাকে কেন্দ্র করে। ব্রিজটি নির্মাণে মোট 24টি পাইলিং হবে, যার 9টি ইতোমধ্যে খেয়াঘাটে সম্পন্ন হয়েছে এবং খালের মাঝখানে 6টি সম্পন্ন হয়েছে ও শ্মশানঘাটে 2টি সম্পন্ন হয়েছে ও 3 নম্বরটি সম্পূর্ণ হতে যাচ্ছে। ঘটনার দিনটি ছিল মাঘ মাসের কোনো এক শনিবার। প্রতিদিনের ন্যায় রাত 3:30 থেকে শ্রমিকরা কাজ শুরু করে এবং সন্ধ্যা 6:30 কিংবা 7টার সময় কাজ সম্পন্ন হয়। তবে ঘটনার দিনটিতে 3 নম্বর পাইলিংয়ের কাজ সম্পূর্ণ হতে সময় লাগে বিকেল 4:30। তাই সবাই আনন্দিত, কাজ গোছানো শেষ। তাই শ্রমিকরা তাদের রিফ্রেশমেন্টের জন্য খালের মাঝখানে যে নির্মিত 6টি পাইল ছিল তার ওপর থেকে খালে লাফ দিয়ে গোসল করার জন্য প্রস্তুতি নেয়। বলে রাখি, এই গোসল করার প্রক্রিয়া কম বেশি প্রতিদিনই আমার বন্ধু ও তার শ্রমিকরা করত। ঘটনার দিন শ্রমিকরা পাইলিংয়ের ওপরে ওঠে এবং এর ওপর থেকে লাফ দিয়ে খালের মধ্যে পড়ে এবং আনন্দ উৎসব করে। আমার বন্ধু মোস্তফা কামাল তার ব্যতিক্রম ছিল না। সেও ওপরে উঠে লাফ দেওয়ার পরিকল্পনা করলো। আর তখনই পাইলিংয়ের ওপর যে রডগুলো থাকে, যেগুলো ভাঁজ করা ছিল নিচের দিকে, তার একটি 32 মিলির রড আকস্মিকভাবে সজোরে তার কপালে আঘাত করে। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়, যেভাবে পূর্বে দাঁড়িয়েছিল। কোনো নড়াচড়াও নেই, শব্দও নেই, চোখ বন্ধ। শ্রমিকেরা এই দৃশ্য দেখে সবাই তাৎক্ষণিক সেই পাইলের ওপর থেকে মোস্তফা কামালকে নামালো এবং বদনপুর রেল স্টেশনের পাশে অবস্থিত সরকারি মেডিকেল কলেজে নিয়ে গেল। কর্তব্যরত ডাক্তার তাকে দেখে ও চেক করে মৃত ঘোষণা করল। ইতোমধ্যে আলম সাহেবকে ঘটনাটি জানানো হলো এবং তিনি ঢাকা থেকে নরসিংদী মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা করা শুরু করলেন। কি মনে করেছেন ঘটনা শেষ? না, ঘটনার টুইস্ট এখন থেকে। এবার শুরু হলো ময়না তদন্তের কাজ। সেদিন নরসিংদী মেডিকেল কলেজে মোট 7টি পোস্টমর্টম হবে। 3টি পোস্টমর্টম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং 4র্থ নম্বর পোস্টমর্টমটি আমার বন্ধু মোস্তফা কামালের। তাকে অপারেশন রুমে প্রবেশ করানো হলো। তবে শ্রমিকেরা ডাক্তারকে বলল, স্যার একটু অপেক্ষা করেন, আলম সাহেব চলে আসছেন, উনি একবার লাশটিকে দেখবেন, তারপর আপনারা পোস্টমর্টমের কাজ শুরু করবেন। কথায় বলে না ভাইয়া, রাখে আল্লাহ মারেকে। আলম সাহেব যখন আসলেন, মর্গে প্রবেশ করলেন লাশটিকে দেখার জন্য। আলম সাহেবের সাথে প্রবেশ করেছিলেন তার সাইটের একজন ইঞ্জিনিয়ার সাহেব। আলম সাহেব বডিটি দেখলেন এবং বিস্মিত হয়ে লক্ষ্য করলেন যে বডিটির বাম চোখটি নড়ছে এবং ডান হাতের একটি আঙুল নড়াচড়া করছে। তাৎক্ষণিকভাবে তিনি তার এক বন্ধু, যিনি ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার, তাকে ফোন দিলেন এবং ঘটনাটি বললেন। তার বন্ধু বলল যে বডিটির বুকের কোনো স্পন্দন আছে কিনা এটি চেক করতে। আলম সাহেব তার কানটি বুকে রাখলেন এবং সেখানে স্পন্দনের শব্দ শুনলেন। তখনও হার্টবিট চলমান রয়েছে। আলম সাহেব তার বন্ধুকে জানালেন। বন্ধু তাৎক্ষণিক পরামর্শ দিলেন যে তাকে ভালো কোনো প্রাইভেট হসপিটালে নিয়ে যেতে, কারণ তৎকালীন সময়ে নরসিংদী সরকারি মেডিকেল কলেজ তেমন একটা ভালো ছিল না, অর্থাৎ ভালো ডাক্তাররা সেখানে ছিলেন না। তখন আলম সাহেবের প্রাইভেট গাড়িতে করে আমার বন্ধু মোস্তফা কামালকে নিয়ে আসলেন বদনপুর বাজার থেকে একটু দূরের হাসনাবাদ এলাকায়। হাসনাবাদ এলাকায় একটা প্রাইভেট হসপিটাল ছিল, ওইখান থেকে 20-25 কিলোমিটার দূরে। আমার বন্ধুকে তাৎক্ষণিকভাবে ইমার্জেন্সিতে অ্যাডমিট করে নিল এবং সঙ্গে সঙ্গে ডাক্তারও আসলেন, তাকে চেক করলেন এবং প্রাথমিক যে চিকিৎসা দেওয়া প্রয়োজন সেই চিকিৎসাগুলো প্রদান করলেন।
হাসপাতালে তাকে 6 দিন রাখা হলো। তখন সে মোটামুটি সুস্থ, মাথায় ব্যান্ডেজ আছে এবং ডাক্তার বললেন এখন বেড রেস্ট নিতে পারে সে, তবে 3 দিন পর পর মেডিকেলে আসতে হবে চেকআপের জন্য এবং ড্রেসিং করার জন্য। আমার বন্ধুকে আবার সেই পুরনো কর্মস্থলে নিয়ে যাওয়া হলো। আসলে এই পর্যন্ত তার মুখ থেকে যখন আমি ঘটনা শুনলাম তখন আমি নিজেও বিস্মিত হলাম যে আল্লাহ যাকে বাঁচিয়ে রাখতে চায় তাকে কেউ মারতে পারে না। হয়তোবা তার বাবা মারও দোয়া ছিল, না হলে যেখানে তাকে পোস্টমর্টমের জন্য নিয়ে গেল সেখান থেকে সে বেঁচে ফিরল কিভাবে। আপনারা আবারও মনে করতে পারেন ঘটনা এখানে শেষ, কিন্তু না, শেষ অংশ শুনে তারপরে যাবেন। এই অংশে আরও কিছু মজার টুইস্ট রয়েছে। 3 দিন পর পর মোস্তফা সেই হাসনাবাদ প্রাইভেট হসপিটালে ড্রেসিং এবং মেডিকেল চেকআপের উদ্দেশ্যে যাওয়া আসা শুরু করলো। তবে এ সময় অধিক লোক যেত না তার সাথে। সে তার কাছের একজন শ্রমিক বন্ধু বলা যেতে পারে, তার নাম কাঞ্চন। তারও পৈতৃক বাসস্থান খুলনা বিভাগের বাগেরহাট জেলার মংলা উপজেলায়। ঘটনাটি অনেক বড় হয়ে যাচ্ছে, তবে কাঞ্চন সম্পর্কে একটু না বললেই নয়, কারণ কাঞ্চন সম্পর্কে যদি না বলি তাহলে ঘটনাটি খুবই অস্পষ্ট থেকে যাবে। কাঞ্চনের বাবা ছিলেন একজন কবিরাজ এবং কালো জাদুতে পারদর্শী। হয়তোবা এই কারণেই বাবার কাছ থেকে দেখে দেখে এবং শুনে শুনে অনেক কিছুই সে জানত। খুব সাহসী একটা ছেলে ছিল সে। বন্ধু মোস্তফা কামাল তার বন্ধু কাঞ্চনকে নিয়ে খাল পার হয়ে, অর্থাৎ যেখানে পাইলিংয়ের নির্মাণাধীন কাজ চলছে সেখান থেকে নৌকা পার হয়ে খুব সহজে এবং শর্টকাটেই হাসনাবাদ প্রাইভেট হসপিটালে মেডিকেল চেকআপ ও ড্রেসিংয়ের জন্য যেত। এভাবে 2-1 দিন যাওয়া আসা করতেই মাঝির সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে। তবে ঘটনার আরেক দিন সে স্বাভাবিকভাবেই তার বন্ধু কাঞ্চনকে নিয়ে মেডিকেলে চেকআপের উদ্দেশ্যে বের হয় এবং হাসপাতালে পৌঁছে। সেদিন হাসপাতালে রোগীর চাপও একটু বেশি ছিল বিধায় ডাক্তারের সাথে সাক্ষাৎ হয়নি এবং তাকে সেখানে অপেক্ষা করতে হয়। মেডিকেলে চেকআপ ড্রেসিং করার পর বদনপুর বাজার থেকে শ্মশানঘাট পর্যন্ত আসতে আসতে রাত 10:30 বেজে যায়। এখানে একটি অংশ বাদ পড়েছিল। বদনপুর যে এলাকাটি ছিল সে এলাকার একটু কথা না বললেই নয়। মোটামুটি মাগরিব পর্যন্ত লোকজনের চলাচল থাকলেও মাগরিবের পর থেকে এলাকাটা একটি ভুতুড়ে পরিবেশে পরিণত হয়। অর্থাৎ কোনো লোকজনের আনাগোনা সন্ধ্যার পরে হতো না এবং এশার নামাজের সময়ও তেমন একটা লোক মসজিদে চোখে পড়তো না। লোকমুখে শোনা যায় ওই শ্মশান এলাকাটা তেমন ভালো না এবং সন্ধ্যা হওয়ার পরে লোকজন খুব প্রয়োজন না হলে ঘর ছেড়ে বের হতো না। যাই হোক, মোস্তফা কামাল যখন হাসপাতাল হয়ে বদনপুর বাজারে আসলো তখন কোনো লোকজনই ছিল না। একজন দারোয়ান ছিল, সে তাদেরকে উদ্দেশ্য করে বলল, বাবা তোমরা এত রাত্রে কোথায় যাবা? বন্ধু বলল, ওপারে আমাদের কর্মস্থল এবং ওখানেই বাসা, তো আমরা খাল পার হয়ে ওখানেই যেতে চাই। কর্তব্যরত দারোয়ান বলল, বাবা তোমরা এখন যেও না, অনেক রাত হয়ে গিয়েছে আর পরিবেশটাও ভালো না, কখন কি ঘটে যায়, তোমরা এই পারেই থেকে যাও আজ রাতে। তবে কাঞ্চন সাহসী ছিল বিধায় সে বলল, কাকা সমস্যা নেই, আমরা যেতে পারবো। পরবর্তীতে শ্মশানঘাট পর্যন্ত যেতে তাদের রাত 10:30 বেজে যায়, যেটি আমি পূর্বেই বলেছিলাম। ঘাটে এসে তারা দেখে কোনো নৌকা নেই, মাঝি নেই। তখন জোরে জোরে তারা ডাকতে লাগলো, ও মাঝি কাকা, মাঝি কাকা, এই ঘাটে আসো, ওই পারে যাব। এইখানে ঘটল আরেকটা ঘটনা। কিছু সময় পরে একটি ডিঙ্গি নৌকা শ্মশানঘাটে আসলো। তবে ওই ডিঙ্গি নৌকাতে কোনো মাঝি ছিল না। মাঝিবিহীন ডিঙ্গি নৌকাটিকে দেখে আমার বন্ধু মোস্তফা কামাল কাঞ্চনকে বলল যে, ভাই বুঝলাম না কি হচ্ছে, নৌকা আছে মাঝি নেই। সে ভয়ে আর কিছু বলতে পারছে না মুখ থেকে। তখন কাঞ্চন ভাই বলল, ঘাবড়ানোর কোনো কারণ নেই, ভয় পেন না, আমরা এই নৌকা দিয়ে ওই পারে যাব, তবে আপনি আমাকে ধরে রাখবেন, আমাকে ছাড়বেন না। যাই ঘটুক সব আমি নিয়ন্ত্রণ করব ইনশাল্লাহ। আপনি আমাকে ছাড়বেন না, ভয় পাবেন না, কোনো কথাও বলবেন না, চুপচাপ বসে থাকবেন। কাঞ্চন অত্যন্ত সাহসিকতার সহিত নৌকার উপরে উঠল এবং বন্ধু মোস্তফা তার পাশেই বসে তাকে ধরে রাখল। কাঞ্চন বৈঠা হাতে নিল এবং বৈঠা বাওয়া শুরু করলো, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। নৌকা সামনে চলছে না, একই স্থানে নৌকাটি ঘুরছে। এভাবে তাদের 1.5 ঘন্টার মতো সময় চলে গেল। আর এই 1.5 ঘন্টা কাঞ্চনের সাথে যেটা ঘটেছে এবং যেটা সে পরিদর্শন করেছে সেটা বন্ধু মোস্তফা কামালও দেখেনি, টেরও পায়নি এবং কিছু বোঝেও নি, যেটা ঘটনার পরবর্তী অংশে আমি বলবো।
যাই হোক, 1.5 ঘন্টা ধস্তাধস্তির পরে নৌকাটি বদনপুর অর্থাৎ ওপারের ঘাটে পৌঁছালো। এবার শুরু হলো আর এক ঘটনা। ওপারে পৌঁছানোর পরে তাদের কোনো রকমভাবে সেই মাঝির বাসা পার হয়ে তাদের কর্মস্থলে যেতে হবে। তাই তারা সিদ্ধান্ত নিল মাঝির সাথে একটু দেখা করেই যাই। ডাকলাম, এত মাঝি আসলো না। যেখানে শব্দ শুনেই আসার কথা, কারণ মাঝিকে বলেই গিয়েছিল তারা ফেরত আসবে, আর ঘাট থেকে মাঝির বাসা বেশি দূরেও ছিল না। তারা মাঝির বাসায় গেল এবং মাঝিকে বলল, কাকা, এতগুলো ডাক দিলাম, আপনি আসলেন না। মাঝি বলল, বাবা, আমি তোমাদের প্রথম একটি ডাকই শুনেছিলাম, কিন্তু পরবর্তীতে আর কোনো ডাক শুনতে পাইনি, তাই মনে করলাম হয়তোবা তোমরা ওপারেই থেকে গেছো। বন্ধু মোস্তফা কামাল মাঝির কাছে পানি চাইল পান করার জন্য, তবে কাঞ্চন পানি পান করতে দেয়নি। বলল, না, একেবারে বাসায় যেয়ে গোসল করে তারপরে পানি খাবে। এবার মাঝির বাসায় কথোপকথন শুরু হলো। বন্ধু মোস্তফা কামাল জিজ্ঞেস করল, কাঞ্চন, এই 1.5 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গিয়েছিল নৌকায়, এই 1.5 ঘন্টার মধ্যে কি তুমি কিছু দেখেছ? বলো। কাঞ্চন বলল, ভাই, বাসায় যেয়ে তারপরে আপনাকে বলি। তবে মাঝি কাকা জিজ্ঞেস করাতে সে আর না বলে পারল না। সে বলা শুরু করলো, আমরা যখন নৌকার উপরে উঠি এবং বৈঠা দিয়ে নৌকা বাওয়া শুরু করলাম, তখন এক অপশক্তি আমার সামনে আসলো এবং বারণ করলো আমাকে যেতে। এবং সে এক পর্যায়ে এটাও বলল যে তুই যদি যাস তাহলে তোর বন্ধুকে রেখে যা, আমি ওকে যেতে দেব না। আমি তার পিছে লেগেছি ওই সময় থেকে যখন তাকে আমি আঘাত করি, অর্থাৎ সেই পূর্বের সময় যখন তার কপালে একটি রডের আঘাত লেগেছিল। কাঞ্চন আঘাত লেগেছিল। কাঞ্চন আরও বলা শুরু করলো, এরূপ একটি ঘটনা ঘটবে আমি আগে থেকেই টের পেয়েছিলাম। তাই আমার বন্ধু মোস্তফাকে বলেছিলাম, ভাই, যাই হয়ে যাক আমাকে ছাড়বেন না। ওই অপশক্তির সাথে অনেকক্ষণ ধস্তাধস্তি হলো। এক পর্যায়ে বৈঠা কেড়ে নিতে চাইল, কিন্তু কাঞ্চন ছাড়েনি এবং তার শরীরে অনেক আঁচড়ের দাগও পড়েছে। তবে ওইখানে আমার বন্ধু মোস্তফা কামাল কিছুই দেখেনি। সেই অপশক্তি কাঞ্চনের শক্তির কাছে হয়তোবা হেরে গিয়েছিল বিধায় আর তাদেরকে আটকাতে পারেনি, এবং কাঞ্চন সেই অপশক্তির সাথে প্রায় ঘণ্টাখানেক গালিগালাজও করেছে। অপশক্তির একটাই কথা, তুই যাবি, যা, তোর বন্ধুকে রেখে যা। দেখ আমি কি করি, আমি অনেক দিন ধরে তার পিছে লেগেছি। আমি এখানে তাকে পছন্দ করেছি, তাকে আঘাত করেছিলাম, আমি হাসপাতাল পর্যন্ত গিয়েছিলাম এবং প্রায় নিয়েই গিয়েছিলাম। তবে কাঞ্চনের সাহসিকতা ও মন্ত্রের সামনে অপশক্তি দাঁড়াতে পারেনি। এতটুকু কথা বলেই তারা মাঝি কাকার বাসা থেকে বের হয়ে তাদের বাসার উদ্দেশ্যে যাওয়া শুরু করলো। ঘটনা এখানে শেষ হলে পারত, কিন্তু শেষ হলো না। আবার শুরু হলো। মাটির রাস্তা ধরে তারা যখন ওই রাতেই রওনা হলো তাদের কর্মস্থলের উদ্দেশ্যে, অর্থাৎ কর্মস্থলের সঙ্গেই বাসাটায় পথিমধ্যে একটি বাঁশঝাড় পড়ে। তারা সহজেই বাঁশঝাড় অতিক্রম করলো, তবে সামনে এগোতেই জোড়া একটি আম গাছ পড়ে। এখন শুরু হয় আরও একটি ঘটনা। তারা কোনোভাবেই জোড়া আম গাছ অতিক্রম করতে পারে না, অর্থাৎ সামনেও এগোতে পারছে না, পেছনেও যেতে পারছে না। কারণ পেছনে তারা দেখল একটা তুলা গাছ, সেই তুলা গাছে অসংখ্য পরিমাণ ইঁদুর। কিভাবে আসলো, কোথা থেকে আসলো সেটা তারা আজ পর্যন্ত বুঝতে পারেনি, তবে দেখেছিল। তারা বিস্মিত হয়ে অনুভব করলো ইঁদুরগুলো তাদের পুরো শরীরে, পায়ে ও সব জায়গায় উঠছে এবং বিচরণ করছে। এরূপ পরিস্থিতি দেখে কাঞ্চন বুঝতে পারলো যে এখানে অস্বাভাবিক কোনো ঘটনা ঘটছে। তাই সে মোস্তফা কামালকে বলল, ভাই, আপনি আমার পিঠের উপরে বসে থাকেন, কোনোভাবেই পা নিচে নামাবেন না। কারণ কাঞ্চন এরকম পরিস্থিতির পূর্বেও সম্মুখীন হয়েছে। মোস্তফা তার পিঠে উঠল, কিন্তু পিঠে ওঠানোর পরেও মোস্তফার পা নিজের অজান্তেই মাটির সাথে লেগে যাচ্ছে। চরম ঠান্ডা পরিবেশ, গা শিউরে ওঠা একটি পরিস্থিতি। কাঞ্চন কিভাবে যে পুরো পরিস্থিতিটাকে সামলালো। কাঞ্চন তার মাথার উপরে পড়ে থাকা একটা টান টুপি খুলে মোস্তফার পায়ের সাথে নিজের পা ঢুকিয়ে হাঁটুর সঙ্গে বেঁধে নিল। মোস্তফার পাটি যেন মাটিতে না লাগে, কারণ সে পরিস্থিতি বুঝতে পেরেছিল অপশক্তি যাই করুক তার কোনো ক্ষতি করতে পারবে না। সে সর্বাত্মকভাবে মুস্তফাকে সুরক্ষিত করতে চেয়েছিল। পরিস্থিতি আরও ভয়ানক হওয়া শুরু করলো। মুস্তফা অনুভব করলো তার পায়ের নিচের অংশটুকু মাটিতে ঢুকে যাচ্ছে, সারা শরীরে মাটি এবার ছড়িয়ে পড়ছে। কাঞ্চন পরিস্থিতি মোকাবেলা করছে। এবার কাঞ্চনের সামনে এলো দুই অপশক্তি, যেটি কাঞ্চন শুধু দেখেছে। মোস্তফার দেখার ক্ষমতার বাইরে একটি পুরুষ ও একটি মহিলা। কাঞ্চনের সাথে তাদের কথা বলা শুরু হলো। অপশক্তি দুটি বলল তারা স্বামী স্ত্রী এবং তারা মোস্তফাকে অনুসরণ করছে এবং তারা বলছে তারা তাকে যেতে দেবে না।
অপশক্তি বলা শুরু করলো, যখন খালের ওপরে ছিলে নৌকাতে, তখন তোমাদের সাথে একটি ঘটনা ঘটেছিল, তবে তোমরা কোনো রকমভাবে ওইখান থেকে বের হয়ে আসতে পেরেছ। কৃষ্ণপদ আমাদেরকে বলল, তোমরা তাকে যেতে দিও না, কারণ মোস্তফাকে তার পছন্দ হয়েছে, কিন্তু তোমরা সেখান থেকে চলে এসেছ। আমি তোমাদের যেতে দেব না, আমরা যেতে দেব না। তুমি অর্থাৎ কাঞ্চন, তুমি গেলে যেতে পারো। এভাবেই দুই অপশক্তির সাথে কাঞ্চনের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে গালিগালাজও শুরু হয়, কারণ কাঞ্চন জানত অপশক্তি যত বড়ই হোক না কেন সে তার কোনো ক্ষতি করতে পারবে না, এবং সে মোস্তফাকে ঘাট থেকে নামাবেও না, কারণ ঘাট থেকে নামালে তারা মোস্তফাকে নিয়ে চলে যাবে। মোস্তফা অনুভব করল তাকে ঘাট থেকে নামানোর জন্য পেছন থেকে টানা হচ্ছে, তবে মন্ত্রের সামনে কিছুই সম্ভব হচ্ছে না। মন্ত্র পাঠ করা শুরু করলো জোরে জোরে কাঞ্চন। অবয়ব দুটি ভয়ঙ্কর রূপ ধারণ করলো, কাঞ্চনের সামনে এলো। মোস্তফা কিছুই দেখছে না। কাঞ্চনের সামনে অপশক্তি দুটি কিছুই করতে পারল না। দূর থেকে ভেসে আসলো ফজরের আজান। এক পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক, আর কোনো কিছুই নেই তাদের সামনে। শরীরে মাটি এবং মাটিতে ইঁদুরের পায়ের ছাপগুলো পরিলক্ষিত হলো। তারা বাসায় আর গেল না, সরাসরি গেল মসজিদে। মসজিদে নামাজের পরে ইমাম সাহেবের কাছে সাহায্য কামনা করলো এবং পুরো ঘটনা খুলে বলল। ইমাম সাহেব বলল, আমি আর কত করব, আর কতজনকে ঠেকাবো এভাবে, আর তো পারছি না। এটা নতুন কোনো ঘটনা না, আমার কাছে এরকম অনেকেই আসে। ইমাম সাহেব বলা শুরু করলেন, সন্ধ্যার পরে এখানে এরকম ঘটনা ঘটে, এগুলো কিছু না। ইমাম সাহেব আরও বললেন, ওই জোড়া আম গাছে 3 মাস আগে এক দম্পতি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছিল। ইমাম সাহেব পরবর্তীতে কিছু পানি পড়া ও তাবিজ দিলেন মোস্তফাকে, আর বললেন, কাঞ্চনের কারণেই মোস্তফা ঘরে ফিরে এসেছে। সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ যখন কাউকে বাঁচাবেন তখন কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। তারা বাসায় আসলো। কনকনে শীতের ভেতরেও তারা গোসল করলো ও মোস্তফাকে হুজুরের দেয়া পানি পান করালো। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে গেল, তবে মোস্তফাকে কেউ একা রেখে যেত না, কারণ যখনই সে একা থাকতো তখনই সে অনুভব করত তার শরীরে মাটি ছড়িয়ে পড়ছে। হুজুরকে পরবর্তীতে ঘটনাটি জানানো হলে হুজুর বলেন, মোস্তফার এখানে থাকাটা ভালো হবে না, এখনও তার শরীরের ওপর থেকে রেশ কাটেনি, তাই তাকে তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য হুজুর কাঞ্চনকে বলেন। পরবর্তীতে কাঞ্চন মোস্তফাকে খুলনার খালিশপুরে পৌঁছে দেয়। এখন মোস্তফা অনেক সুস্থ আছে, আর এরকম কোনো কিছুই তার সাথে ঘটেনি পরবর্তীতে।